ক্যান্সারের ক্ষেত্রে সচেতনতা কতটুকু গুরুত্বপূর্ণ এবং এক্ষেত্রে কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে ব্যাপারটি কী ধরনের? আমি প্রথমে বলে নিতে চাই সেটা হচ্ছে যে মার্চ মাস, এটা হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা মাস। আচ্ছা। এই মাসটা ঘিরে সারা দুনিয়াতেই দেখা যাচ্ছে যে জনগণকে সচেতন করার চেষ্টা করা হয়। আচ্ছা। এবং আমাদের আসলে উদ্দেশ্যটা এটাই যে আমরা ক্যান্সার চিকিৎসা করতে চাই না, আমরা জনগণকে সচেতন করতে চাই। ক্যান্সার তৈরি হওয়ার আগেই আমরা পলিপ অবস্থায় কোলোরেক্টাল পলিপগুলো শনাক্ত করতে চাই এবং এই পলিপগুলো চিকিৎসা করার মাধ্যমে কোলোরেক্টাল ক্যান্সারটাকে প্রতিরোধ করতে চাই। কোলোরেক্টাল এটি আমাদের শরীরের কোন অংশটি এবং এটির কি কাজ আছে? এটা হচ্ছে আসলে আমাদের বৃহদান্ত আচ্ছা। আর মলাশয়, বাংলায় যেটা বলি সবাই সহজে বুঝতে পারবে। এটা খাদ্যনালীর একটা অংশ। আমরা যদি মুখ থেকে যদি শুরু করি, প্রথমে মুখ গহ্বর, ফ্যারিংস, এরপরে ইসোফেগাস, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, এরপরে বৃহদান্ত। আচ্ছা। তো বৃহদান্ততে ক্যান্সার হতে পারে এবং রেকটাম যেটা মলাশয়, যেখানে এসে পায়খানাটা জমে এবং পরবর্তীতে পাইপথ দিয়ে আমরা মলত্যাগ করি, সেই মলাশয় ইভেন পাইপথ সহ আমরা একসাথেই আসলে বলার চেষ্টা করি যে কোলোরেক্টাল এবং অ্যানাল ক্যান্সার। কোলোরেক্টাল ক্যান্সারটি এটি কাদের বেশি হয়ে থাকে? ক্যান্সার কাদের হবে এক্স্যাক্টলি বলা খুব ডিফিকাল্ট, তবে বলা হয় যে এটা বয়স একটা ফ্যাক্টর, যে ওল্ডার এজ গ্রুপে হয়। আবার বংশগত ক্যান্সারও আছে কিছু। কোলোরেক্টাল ক্যান্সারগুলো 10 ভাগের মতো দেখা যাচ্ছে বংশগত ক্যান্সার থাকে। দীর্ঘদিন একটা পলিপ থাকতে থাকতেও ক্যান্সারে সেটা রূপান্তরিত হয়। সেটা এমনিতেও একটা পলিপ থেকে ক্রমান্বয়ে ক্যান্সার হতে পারে, অথবা বংশ পরম্পরায় একজন রোগী, একজন ব্যক্তি ঝুঁকি থাকে তার পলিপ হওয়ার এবং সেখান থেকে ক্যান্সার হয়। কোলোরেক্টাল ক্যান্সার হবার পরে কী ধরনের উপসর্গ নিয়ে রোগীরা আপনাদের কাছে আসেন? অ্যাকচুয়ালি প্রবলেম যেটা, বেশিরভাগ ক্যান্সারের প্রথম থেকে কোনো উপসর্গ থাকে না, আচ্ছা। যার কারণে আমরা আসলে বুঝতে পারি না যে ক্যান্সার আমাদের হয়েছে কি হয় নাই। বেশিরভাগ ক্যান্সার যখন উপসর্গ তৈরি করে তখন কিন্তু আসলে ধরে নিতে হয় যে অনেক দূর এগিয়ে গিয়েছে। প্রথমত কোলোরেক্টাল ক্যান্সারগুলো এরকম, প্রথম দিকে কিছুই বোঝা যায় না, উপসর্গবিহীন থাকে, তবে ব্লিডিংটা খুব ইম্পর্টেন্ট, যে হয় তাজা রক্ত যাবে নিচের দিকের ক্যান্সার হলে, অথবা যদি উপরিভাগে হয় তাহলে পায়খানার সাথে মিশে আসবে, কালচে কালচে পায়খানা হবে, অল্টার্ড ব্লাড যেটা আমরা বলি সেটা হবে। অ্যাডভান্স স্টেজে যখন চলে যায় তখন এটা অনেক সময় নাড়ি আটকে যায়, পেট ফুলে যায়, ব্যথা হয় পেটে, এমনকি অনেক সময় শরীরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেলে যে উপসর্গগুলো থাকে সেগুলো নিয়েও প্রেজেন্ট করে রোগীরা। কোলোরেক্টাল ক্যান্সার প্রিভেনশনের জন্য কি কি পদ্ধতি আছে? প্রথমত আমরা এটাকে বলি স্ক্রিনিং পদ্ধতি। আচ্ছা। স্ক্রিনিং পদ্ধতিটা এরকম যে কোনো উপসর্গ নাই রোগের, কিন্তু আমরা ওই রোগটা আমরা খুঁজবো। হ্যাঁ, তো আমরা কোলোরেক্টাল ক্যান্সারের স্ক্রিনিং করি। আমরা স্ক্রিনিং করে যদি আমরা দেখি, আমি বারবার বলছি যে কোলোরেক্টাল ক্যান্সার আসলে এমনি এমনি খুব কম হয়। সাধারণত দীর্ঘমেয়াদী একটা পলিপ থাকলে আস্তে 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 সেটা ক্যান্সারে রূপান্তরিত হয়। এখন দেখেন, আমরা যদি একটা পলিপ শনাক্ত করতে পারি এবং সেই পলিপটা যদি আমরা কেটে ফেলতে পারি, তাহলে কিন্তু আমি ওই ক্যান্সারটা হওয়াটা প্রতিরোধ করতে পারলাম। তো বেশিরভাগ ক্ষেত্রে কোলোরেক্টাল ক্যান্সার কিছু সিম্পল প্রসিডিউর আছে আর কোলোনোস্কোপি আছে। আমরা সিম্পল পায়খানা স্টুল যেটা মল, ওটা পরীক্ষা করেও ধারণা করতে পারি যে তার মলের সাথে গোপনভাবে কোনো রক্ত যাচ্ছে কিনা, যেটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না। এটা করার পরে যদি আমাদের সন্দেহ হয় তখন আমরা ওই রোগীকে কোলোনোস্কোপি করি। আচ্ছা। এবং কোলোনোস্কোপির সুবিধা হচ্ছে যে আমি ডাইরেক্ট টিভিতে ভিতরে কী আছে দেখতে পাচ্ছি, এবং যদি আমার কাছে পলিপ থাকে আমি ওই সেশনে পলিপটাকে কেটে নিয়ে চলে আসতে পারতেছি। যদি কোনো সন্দেহজনক কোনো লেশন থাকে বা টিউমার থাকে, আমি সেখান থেকে মাংস নিয়ে আসতে পারছি, বায়োপসি নিয়ে আসতে পারছি ওইটা টিস্যু ডায়াগনোসিসের জন্য। আচ্ছা। তো অনেকে আছে যারা কোলোনোস্কোপিতে একটু ভয় পায়, যদিও মানে ভয়ের কিছু নাই তেমন একটা। সেক্ষেত্রে অল্টারনেটিভ ওয়েও আছে, আমরা সিটি কোলোনোগ্রাফি করি, যেটা এক ধরনের সিটি স্ক্যানিং। সেটা করলেও আমরা অনেকাংশে বুঝতে পারি যে তার ভিতরে কোলনে কোনো পলিপ বা টিউমার আছে কিনা।